মানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করার পাশাপাশি দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্র সমাজ। এরপরই ক্ষমা চাইলেন এনসিপি নেতা সার্জিস। একটা বদমাইশ ছেলে, সে তার মুখের কোনো লাগাম নাই, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, সে শুরু থেকে সে কথা বলে যাচ্ছে। আমাদের নেতা সম্পর্কেও বারবার কটূক্তি করেছে, তারপরে আমরা কিন্তু কঠিন ভাষায় প্রতিবাদ করি নাই। 8 জন নিহত, প্রথমে 4 জন, পরের দিন 1 জন, 5 জনের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছি। তো 5 জনকে নিয়ে 5 জন লোক যে মারা গেলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয়, এই প্রশ্নটা আমরা করেছিলাম। সিপি নেতা সার্জিস আলম এবার তিনি ক্ষমা চাইলেন। কেন তিনি ক্ষমা চাইলেন আর ক্ষমা কেনই বা চাইবেন না? তারা যে কার্যক্রম করছে এতে করে বিএমপিকে একদম ছোট করে ফেলতেছে। বিএমপি কিন্তু তাদের জন্মের আগে থেকে রাজনীতি করে আসে, আর সেই বিএমপিকে নিয়েই তারা এখন কটূক্তি করছে। দেখছিলেন যে মেয়র ইশরাক হোসেন তিনি কিন্তু বক্তব্য দিচ্ছিলেন যে তাদের স্কুলে পাঠানো উচিত, এবং এই ছেলে পেলে কিছু আছে তারা চরম বেয়াদব হয়ে গেছে, যেন তারেক জিয়াকে নিয়েও মন্তব্য করতে তারা দ্বিধাবন্ধ করে না। যাই হোক প্রিয় দর্শক, আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো, এবং সেই সাথে গোপালগঞ্জে 4 থেকে 5 জন যে নিহত হলেন তাদেরকে নিয়ে সরকার কেন কথা বলছে না? শুধু সার্জিস হাসনাত এদেরকে নিয়েই কেন প্রশাসন, মিডিয়া, সরকার তারা পড়ে আছে? তারা কি দেশের নাগরিক না? এইগুলো নিয়ে চরম সত্য কথা বলেছে এই সাংবাদিক মাসুদ কামাল। তার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। 5 জনের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে এত কিছু হলো এনসিপির জন্য, এনসিপির মিটিং করা, তাদের মিটিংয়ের ওখানে ভাঙচুর হলো, এটা নিয়ে সরকার যতটা উদ্বিগ্ন, যতটা প্রশাসন তটস্থ, তার আমরা শতভাগের 1 ভাগও দেখলাম না সেই নিহত 5 জনকে নিয়ে। 5 জন লোক যে মারা গেলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয়, এই প্রশ্নটা আমরা করেছিলাম। তারা কাদের গুলিতে মারা গেলেন? তারা কি মানে এমন কোনো অপরাধ করেছেন যে অপরাধের জন্য বিনা বিচারে গুলি করে মেরে ফেলা যায়? এই প্রশ্নগুলি করেছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে তাদের লাশ, মরদেহ কেন ময়না তদন্ত করা হলো না, কেন সুরতহাল রিপোর্ট করা হলো না? এই সমস্ত প্রশ্নের জবাব আমরা তাৎক্ষণিকভাবে পাইনি। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য বলেছেন যে প্রয়োজন হলে লাশ তোলা হবে ময়না তদন্ত করার জন্য, কিন্তু এই 4 জন যে যাদের লাশ মানে আপনার শেষকৃত্য করা হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন হিন্দু। ওই হিন্দু ভদ্রলোকের লাশ তো দাহ হয়ে গেছে, এখন শ্মশান ঘাটে ওনার লাশ কি করবেন আপনি? ওই ছাই কি দিয়ে আবার নতুন করে ওনাকে বানানো যাবে, ময়নাতদন্ত করা যাবে? মানে কাণ্ডজ্ঞানহীন লোকের হাতে যখন ক্ষমতা পড়ে যায় না, তখন এসব ঘটনা ঘটে। এই যে হত্যা মামলাগুলো হয়েছে, এগুলোর বাদীকে যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজন, বাবা মা না, সবগুলির বাদী হলো গোপালগঞ্জ কোতোয়ালি থানার, সদর থানার 4 জন উপপরিদর্শক, মানে এসআই, সাব ইন্সপেক্টর, 4 জন উপপরিদর্শক, ওনারা মামলা করেছেন। তাহলে মামলার আসামি কি হবে? আসামি করা হয়েছে 4টা মামলায় মোট 5400 জনকে, এবং এই 5400 জনের কারোরই নাম নাই, সব অজ্ঞাতনামা। এরা মারা গেছেন কিসে? গুলিতে। কার গুলিতে? কার গুলিতে মারা গেছেন? পুলিশের গুলিতে, আর্মির গুলিতে, নাকি সাধারণ মানুষের গুলিতে, নাকি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে? ময়না তদন্ত করলে কিন্তু গুলির ধরন দেখে একটা ধারণা পাওয়া যাবে। যারা মারা গেছেন তারা কি বলেন? এদের মধ্যে একজনকে কিন্তু ওনারা বলছেন যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গিয়েছিল, তারপর থেকে লাশ পাওয়া গেছে। তাহলে এখানে 5400 জনকে যখন আসামি করা হয় তখন তো বোঝাই যায় যে আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে এর জন্য দায়ী করা হবে না, কিন্তু আলটিমেটলি তারা কেউ গুলি করেনি, আবার তারাই বাদী। তাহলে এই 5400 জনকে সাধারণ মানুষ, যারা গোপালগঞ্জে যারা আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, অথবা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত, অথবা ছাত্রলীগের সঙ্গে জড়িত, তারা জড়িত থাকলেই হবে, মোটামুটি আশা করা যায় তাদের জান এখন হারাম হয়ে যাবে। তাহলে হলোটা কি হলো? তো এটা কিন্তু হচ্ছে।
আমি আরো দুটো ঘটনা বলবো আপনাদেরকে। যে মামলাগুলো হয়েছে সেটা নিয়ে আর আলোচনা এখন আর বলে কি হবে। যতটুকু শোনা গেছে যে ওগুলো লাশগুলো নাকি ময়নাতদন্ত করা হবে, যে 3টা আছে, আর যেটা নাই সেটা তো গেল নাই, মানে ওটা আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। এখন এই বিষয়টা নিয়ে সাংবাদিক ডেভিড বার্গম্যান, আপনারা নিশ্চয়ই ডেভিড বার্গম্যানের নাম শুনেছেন, কারণ আওয়ামী লীগ আমলে যখন আওয়ামী লীগ এই আপনার মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল করেছিল, সেই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু ডেভিড বার্গম্যান অনেক প্রশ্ন করেছিলেন। সেই অপরাধে ডেভিড বার্গম্যানকে এদেশ থেকে মোটামুটি তাড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের সরকার, হাসিনা সরকার। সেই ডেভিড বার্গম্যান আবার এই দেশে আছেন, এসে উনি আবার স্বাধীনভাবে কিন্তু অনেক বিষয়ে মন্তব্য করছেন, অনেক বিষয়ে প্রশ্ন করছেন। ডেভিড বার্গম্যান শুক্রবার দিন তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি প্রথমে দুটো প্রশ্ন করেছেন। একটা প্রশ্ন হলো যে গত বছর মানে গত জুলাই যখন নাকি এই গণহত্যাগুলি চলছিল, হাসিনা সরকার গণহত্যা করছিল, তখন একটা স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি ছিল। ডেভিড বার্গম্যান বলেছেন যে গোপালগঞ্জের ঘটনায় কেন এখনো একটি স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি উনি জানতে চেয়েছেন। আর ওনার দ্বিতীয় প্রশ্নটা হলো যে ময়না তদন্ত কেন হলো না, ময়না তদন্ত ছাড়াই কেন এগুলো কবর দিয়ে দেওয়া হলো, অথবা সমাহিত করা হলো, অথবা শেষকৃত্য করা হলো, পুড়িয়ে দেওয়া হলো। দেওয়ার পর আমাদের তড়িৎ করবা মানে মিস্টার শফিকুল আলম, মানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, প্রেস সচিব, উনি আবার সিনিয়র সচিব, উনি ওনার ফেসবুকে ওই প্রশ্নগুলো জবাব দিয়েছেন এবং সেই জবাবটা কি উনি 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন যে সরকার তো একটা তদন্ত কমিটি গঠন করেছে, আর দ্বিতীয় প্রশ্নটা উত্তরটা দিয়েছেন যে পরিবারের লোকেরা জোর করে লাশগুলি নিয়ে গেছে, অতএব এই জন্য ময়নাতদন্ত হয়নি। এরপর ডেভিড বার্গম্যান আবার মানে ওই শফিকুল আলমের প্রেক্ষিতে উনি প্রশ্ন করেছেন যে উনি ওনার জবাবটা পান নাই। উনি বলেছেন আমি তো তদন্ত কমিটি করি না, তদন্ত কমিশন তো ওরকম শেখ হাসিনাও করছিল, ওই সমস্ত ঘটনার প্রেক্ষিতে শেখ হাসিনাও তদন্ত কমিটি করছিল। উনি বলছেন স্বাধীন তদন্ত কমিটি, স্বাধীন তদন্ত কমিটি মানে সরকারের প্রভাব মুক্ত একটা তদন্ত কমিটি। বার্গম্যান আবার বলছেন আমি তো স্বাধীন তদন্ত কমিটির কথা বলেছিলাম। কাজেই মিস্টার শফিকুল আলম ওনার প্রশ্নের উত্তর দিতে পারেননি। আর দ্বিতীয় যে উত্তরটা শফিকুল আলম দিয়েছেন ওটাকে মানে আপনার ডেভিড বার্গম্যান বিভিন্ন ঘটনার মাধ্যমে যেটা বলতে চেয়েছেন যে শফিকুল আলম মিথ্যা বলেছেন, উনি মিথ্যা কথার উচ্চারণ করেন নাই। আমি বলছি কেন, ডেভিড বার্গম্যান তখন একাধিক পত্রিকা, বিশেষ করে প্রথম আলো পত্রিকা উদ্ধৃতি দিয়ে বলেছেন যে প্রথম আলো নিহতদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলেছেন যারা নাকি হাসপাতাল থেকে লাশটা নিয়ে গেছেন, এবং সেই আত্মীয় স্বজনরা বলেছেন যে তারা লাশ যখন নিয়ে গেছেন তখন অনেকে বলেছেন আপনারা কি ময়নাতদন্ত করবেন কিনা, হাসপাতাল থেকে বলা হয়েছে ময়নাতদন্ত করা হবে না, এমনকি ডেথ সার্টিফিকেট পর্যন্ত হাসপাতাল থেকে দেওয়া হয়নি। তাহলে এখানে ময়নাতদন্ত না করে তারা ছিনিয়ে নিয়ে গেছে, মিস্টার শফিকুল আলমের এই কথার ভিত্তি কি? কোনো ভিত্তি নাই, কোনো তথ্য প্রমাণ নাই। উনি একজন সিনিয়র সচিব, অতএব উনি বলেছেন এটি আইন বাংলাদেশে এভাবেই চলছে, যারা দায়িত্বে আছে সরকার আছে তারা যা বলবে ওটি আইন, আর অন্য যা কিছু বলবে সব ফালতু কথা। শফিকুল আলম এই প্রশ্নের কি জবাব দিবেন? আরেকটা কথা বলে আমি আলোচনাটা শেষ করব। এই যে ঘটনা ঘটে গেল, আজকে 3 দিন হলো, ঘটনা ঘটার পর কি হয়েছে? ওখানে কারফিউ জারি করা হয়েছে, তারপরে একদিন কারফিউ একটু শিথিল করা হয়েছিল 2-3 ঘন্টার জন্য, তারপর 144 যারা দাঁড়িয়ে আছে। এই যে বাস্তবতা, অনেকেই বলছেন যে গোপালগঞ্জকে একটা বিচ্ছিন্ন জনপদ, এখানে জন্ম নেওয়া কি কোনো অপরাধ? একসময় কিন্তু ছিল, হাসিনা আমলে এখানে জন্ম নেওয়া ছিল আশীর্বাদ, এখন সেটাকে অপরাধ হয়ে গেল। এখানকার মানুষের দুর্ভোগের যে বর্ণনা আমরা বিভিন্নভাবে পাচ্ছি, খুব ইন্টারেস্টিংলি এই দুর্ভোগের কাহিনী আমাদের মেইন স্ট্রিম মিডিয়া খুব একটা কভার করছে না। কেন করছে না? তাদের নতজন মানে যে দৃষ্টিভঙ্গি সেটা হতে পারে, আমি ঠিক জানি না, তবে করছে না এটা নিশ্চিত। আমি দেখছি না কোথাও, কিন্তু ওখানে তো লোকজন আছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝি সেটা ওখানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে। মানুষ ভীত সন্ত্রস্ত, পুরুষ মানুষরা এলাকা ছেড়ে চলে গেছে, বাড়ি ঘরগুলোতে কোনো পুরুষ মানুষ অধিকাংশ জায়গায় নেই।
এটা কেন হচ্ছে? আজকে এটার ভয়াবহতা কত বোঝার জন্য আমি গতকালকে আমাকে একজন বলতেছিলেন যে গোপালগঞ্জের একটা উপজেলা আছে, নাম হলো মকসুদপুর। যেখানে ঘটনা ঘটেছে গোপালগঞ্জ সদরে, সেখান থেকে মকসুদপুর উপজেলার দূরত্ব হলো 50 কিলোমিটারেরও বেশি। সে বলছে তাদের এখানেও গণহারে মামলা হচ্ছে। ওখানে নাকি এক বিএনপির নেতা আছে, সে এখানে একটা মামলার লোকের নাম ঢুকাচ্ছে, এখানকার থানার যিনি ওসি আছেন ওনার সঙ্গে আলোচনা করে নাম ঢুকাচ্ছেন, অনেকে গ্রেপ্তার করা হয়েছে। তার প্রশ্ন ছিল 56 কিলোমিটার। মাসুদ কামালের প্রতি একটু কৃতজ্ঞ বোধ থাকবেন, কারণ তিনি যে কথাগুলো বলেছেন, তিনি যে আলোচনা করেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সুন্দর আলোচনা করেছেন। এরকম সাংবাদিক আপনারা আরও চান, আমার কাছে কেন যেন মনে হচ্ছে। তো যাই হোক, এখন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা কমেন্ট বক্স চেক করলে হয়তো বা বুঝতে পারবো। যাই হোক, তিনি সেগুলো কথা বলেছেন এবং মেয়র ইশরাকের সঙ্গে তিনি কিছু কথা বলেছেন। তো ক্ষমা চেয়েছেন, তো ক্ষমা চাইবেন। এবং আমরা দেখছিলাম যে তারা আবারও সেই গোপালগঞ্জ যাবেন, আবারও হয়তো বা বড় একটা রণক্ষেত্র সেখানে পরিণত হবে, কিছু মানুষ মারা যাবে, কিন্তু সরকার এগুলো নিয়ে কথা বলবে না। ভাই, যেই মারা যাক না কেন, আওয়ামী লীগের যাক, বিএনপির যাক, জামাতের যাক, অন্যান্য দলের যাক, এনসিপির যাক, দেশের ভাই নাগরিক তো সে তো নাগরিক, তার তো রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, তাই না? এটা তো বুঝতে হবে, আমাদের সকলের অধিকার আছে। আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার অধিকার আছে এখানে দাঁড়িয়ে কথা বলার জন্য। বাক স্বাধীনতা অবশ্যই চাই আমরা, এই বাক স্বাধীনতার জন্যই কিন্তু শেখ হাসিনাকে পতন করানো হয়েছে। সেই বাক স্বাধীনতা আগামীতে পাবো কিনা উপরআল্লাহ ভালো জানে। যাই হোক, ভালো থাকবেন।